একটি ছোট গ্রামে রাজু নামে এক ১৮ বছরের ছেলে থাকত। রাজু ছিল খুবই দুর্ভাগা। তার মা জন্ম দেওয়ার পরই মারা যান, আর বাবাই ছিল তার একমাত্র ভরসা। রাজু যখন মাত্র ৮ বছরের, তখন তার বাবা কোনো কাজে জঙ্গলে গিয়েছিলেন, কিন্তু আর কোনো দিন ফিরে আসেননি। এরপর রাজু পুরোপুরি একা হয়ে যায়। গ্রামের এক কোণায় একটি ভাঙা ঝুপড়িতে রাজু থাকত। তার ঝুপড়ির কাছেই থাকতেন গ্রামের সরপঞ্চ আর তার স্ত্রী সীমা। তাদের নিজেদের কোনো সন্তান ছিল না, তাই রাজুর বাবা মা মারা যাওয়ার পর তারা রাজুকেই নিজের সন্তানের মতো লালন পালন করেন। পুত্র, এই খাবারটা খেয়ে নাও, কম পড়লে আবার এসে নিও। মাসি, আর কতদিন আপনাদের বোঝা হয়ে থাকব? আমাদের নিজের সন্তান নও বলে কি আমাদের উপর বোঝা হয়ে বেছ? এমন কথা আর কখনো বলবে না, চুপচাপ খাও। এই কথা বলে সীমা চলে যেতেন। রাজু শান্তিতে খাবার খেয়ে নিত। খাওয়ার পর ঝুপড়ি থেকে বেরোতেই সে জমিদারকে সামনে দেখতে পায়। রাজু কাছে গিয়ে জিজ্ঞেস করে, রাজু, তুমি খাওয়ার খেয়েছ? হ্যাঁ জমিদার সাহেব, আমার খাওয়া হয়ে গেছে। এক্ষুনি মাসি খাবার দিয়ে গেছে আর আমি খেয়ে এসেছি। হ্যাঁ, ঠিক করেছ। এখন তুমি বড় হয়ে গেছো পুত্র, নিজের খেয়াল রাখা শেখো। হ্যাঁ জমিদার সাহেব, ৮ বছর থেকে এখন পর্যন্ত আপনি আমার খেয়াল রেখে এসেছেন, কিন্তু এখন আমার লজ্জা হয়, আমায় কিছু কাজ করতে হবে। এখানে লজ্জার কি আছে পুত্র? আমি তো সবসময়ের জন্যই তোমায় নিজের ছেলে ভেবে এসেছি। কিন্তু তাও যদি তোমার মন কিছু করতে চায়, তাহলে শোনো, গ্রামের কাছে যে জঙ্গলটা আছে সেটা আগের মতন আর ভয়ঙ্কর নেই। তাও যদি সেখানে গিয়ে কাঠ কাটতে পারো। হ্যাঁ জমিদার সাহেব, আমি কালই জঙ্গলের দিকে যাব। এখন সময় এসে গেছে, আমি আপনার জন্য আর আমার জন্য কিছু করি। পরদিন রাজু কুঠার নিয়ে জঙ্গলের পথে রওনা হয়। জঙ্গলে ঢুকেই সে ভাবতে থাকে, যাই বলি না কেন, কম পড়ে যাবে। ছোটবেলা থেকে জমিদার সাহেব আমার জন্য যা করেছে তার তুলনা নেই। এখন সময় হয়ে গেছে আমি আমার নিজের পায়ে দাঁড়িয়ে জমিদারের সেবা করতে পারি, তাতে যেন তাদের সন্তানের অভাব মিটে যায়, আর ওরা যেন সবসময় জন্য খুশি থাকে। রাজু তখন মনে মনে কিছু ভাবছিল। হঠাৎ তার চোখ পড়ল একটি কোকিলের দিকে, যে তাকে খুব গভীরভাবে তাকিয়ে দেখছিল। রাজু অবাক হয়ে ভাবল, এই কোকিলটা আমাকে এত মন দিয়ে কেন দেখছে? এটার আকার অন্য কোকিলদের থেকে বড়, আর দেখতে একটু ভয়ঙ্করও লাগছে। দেখে তো সাধারণ মনে হচ্ছে না। রাজু এই কথাটা মনে মনে বলতেই কোকিলটা উড়ে এসে তার একদম কাছে চলে এলো এবং মানুষের মতো কথা বলল, আমি তোমাকে ভালোভাবেই চিনি। তোমার নাম রাজু, আর তুমি মোহনের ছেলে। এই কথা শুনে রাজু খুব ভয় পেয়ে গেল। সে বলল, এটা কিভাবে সম্ভব? তুমি তো একটা কোকিল, তাহলে মানুষের মতো কথা বলছো কিভাবে? নাকি এটা আমার চোখের ভুল? কোনো কোকিল কি মানুষের মতো কথা বলতে পারে? না, এটা তোমার চোখের ভুল নয়। আমি সত্যিই কথা বলা কোকিল। আসলে আমি এক সময় মানুষই ছিলাম, কিন্তু এক তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়েছিল, আর সেই অভিশাপের ফলে আমি কোকিলের রূপ ধারণ করেছি। আমি রহস্য সম্পর্কে সব কিছু জানি। তোমার বাবা অনেক আগেই জঙ্গলে গিয়েছিলেন, কিন্তু তারপর আর কখনো ফিরে আসেননি। তুমি জানো না, কিন্তু আমি সব জানি। আমি তোমার কথায় কিভাবে বিশ্বাস করব? তুমি কি কখনো ভেবে দেখেছ তুমি এত বছর ধরে বাবাকে ছাড়া বেঁচে আছো? গ্রামে কেউই তোমার বাবার কথা বলে না, কেউ তোমাকে সাহায্যও করে না, শুধু গ্রামের জমিদার ছাড়া। কিন্তু আমি তোমার বাবার ব্যাপারে সব কিছু বলতে পারি। তোমার বাবা এখনো বেঁচে আছেন। আমি এটাও জানি তিনি এখন কোথায় আছেন। তাহলে বলো, আমার বাবা কোথায়? আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। আমি তোমাকে সব বলবো, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে।
তোমাকে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে। এই কথা শুনে রাজুর মনে ভয় ঢুকে পড়ল। সে ভাবতে লাগল, আমার তো মনে হচ্ছে এটা কোনো রাক্ষস যে আমাকে নিজের ফাঁদে ফেলার চেষ্টা করছে। এর আগেই কোকিলটা যদি আমাকে কোনো ক্ষতি করে ফেলে, তার আগেই আমাকে এখান থেকে পালাতে হবে। এই চিন্তা করেই রাজু দ্রুত গ্রামের দিকে দৌড়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই সে নিজের বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে ঢুকে হাঁপাতে হাঁপাতে রাজু বলল, বাবা রে, এই জঙ্গলটা ভীষণ ভয়ঙ্কর। ওখানে এমন সব প্রাণী আছে যারা মানুষের মতো কথা বলে। আমার তো মনে হচ্ছে ওটা নিশ্চয়ই কোনো রাক্ষস ছিল। আমি আর কখনো এই জঙ্গলে যাব না। এই কথা ভাবতেই ঠিক তখনই জমিদারের স্ত্রী রাজুর জন্য খাবার নিয়ে সেখানে এলেন। রাজুকে এতটা ভীত আর ঘাবড়ানো দেখে তিনি বললেন, আরে রাজু বাবা, তুমি এত ভয় পেয়ে গেছো কেন? দেখছি ঘামছো অনেক। সব ঠিক তো? তোমার শরীর খারাপ লাগছে নাকি? না মাসি, তেমন কিছু না, শুধু একটু মাথা ব্যথা করছিল। রাজু, যদি শরীর ভালো না থাকে তাহলে এক্ষুনি কাজকর্ম করো না। আগেই খাবারটা খেয়ে নাও, তারপর একটু বিশ্রাম নাও। রাজু মাথা ব্যথার কথা বলে সত্যিটা লুকিয়ে ফেলল। মাসি আর বেশি প্রশ্ন করলেন না। তিনি খাবারটা রাজুর হাতে দিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। রাজু খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে যখন রাজু ঘুম থেকে উঠল, তখন তার মনের ভয় অনেকটাই কেটে গেছে। সে নিজেই নিজেকে বলল, আরে, কাল হয়তো আমি অযথাই বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। ওই কোকিলের কথা শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু ভালো করে ভাবলে মনে হয় ওর কথার মধ্যে কিছু সত্যতা ছিল। ওই কোকিল আমার বাবার ব্যাপারে নিশ্চয়ই কিছু জানে। এটাও তো সত্যি যে গ্রামে কেউই আমার বাবার কথা বলে না। যখনই জমিদারের কাছে বাবার কথা জানতে চেয়েছি, তিনি সব সময় কথাটা এড়িয়ে গেছেন। তোমার মা তোমাকে জন্ম দিয়েই চলে গিয়েছিলেন, আর তোমার বাবা অনেক বছর আগে জঙ্গলে গিয়েছিলেন, কিন্তু আর ফিরে আসেননি। আমাকে আবার ওই জঙ্গলে যেতেই হবে। ওই কোকিলটাকে খুঁজে বের করে আমার বাবার সম্পর্কে সব সত্য জানতে হবে। এই কথা বলে রাজু জঙ্গলের দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই সে ঠিক সেই জায়গায় পৌঁছে গেল যেখানে আগের দিন কোকিলটার সঙ্গে তার দেখা হয়েছিল। রাজু পৌঁছতেই দেখল কোকিলটা আগেই সেখানে উপস্থিত ছিল। রাজুকে দেখা মাত্রই সে উড়ে এসে সোজা তার সামনে এসে বসল। আমি জানতাম তুমি নিশ্চয়ই আবার আসবে, কারণ তুমি তোমার বাবা মোহনের মতোই সাহসী। আমি শুধু এই কারণেই এসেছি, কারণ আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই। তুমি বলেছিলে তুমি আমার বাবার ব্যাপারে জানো। তাহলে বলো, আমার বাবা এখন কোথায়? আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। গতকাল আমি বলেছিলাম এর জন্য আগে তোমাকে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার সাহায্যই করতে চাই। তুমি আমাকে তোমার বন্ধু ভাবো। আমি জানি তুমি ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে এসেছ, আর কখনো কখনো এই বিষয়টি নিয়ে তোমার লজ্জাও হয়। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। আমি সত্যিই গরিব। ছোটবেলা থেকেই জমিদার আর তার স্ত্রী আমাকে লালন পালন করেছেন, কিন্তু এখন সব সময় তাদের উপর বোঝা হয়ে থাকা আমার ভালো লাগে না। আমি চাই এখন নিজে উপার্জন করতে, যাতে তারা দুজন নিশ্চিন্তে বসে খেতে পারেন এবং সুখে থাকতে পারেন। যদি তুমি চাও, আমি তোমাকে টাকা উপার্জনের পথ দেখাতে পারি। আচ্ছা, কিন্তু সেটা কিভাবে? তুমি আমাকে কিভাবে সাহায্য করতে পারো? আমি এই জঙ্গলের সব রহস্য জানি। এসো, আমার সঙ্গে চলো। এসো, আমার সঙ্গে এসো। আমি তোমাকে সব খুলে বলছি এই জঙ্গলের রহস্য কি। এই কথা বলে কোয়েল উড়ে গেল আর রাজু তার পেছনে পেছনে চলল। চলতে চলতে কোয়েল রাজুকে একটি গুহার ভেতরে নিয়ে গেল। সেই গুহার ব্যাপারে কারও কিছু জানা ছিল না, কারণ এই জঙ্গলটিকে আগে খুবই বিপজ্জনক বলে মনে করা হতো। এই কারণেই মানুষ এই জঙ্গলে আসতে পছন্দ করত না। গুহার ভেতরে ঢুকতেই রাজুর চোখ পড়ল একটি পুরনো বাক্সের ওপর।
সে অবাক হয়ে বলল, আরে এই বাক্সে কি আছে? আমি এখনই এটা খুলে দেখি। আরে বাপরে, এই বাক্সে তো এত সব হীরা জহরত! এই সব জিনিস কার? আর এগুলো এই নির্জন জায়গায় এই গুহায় পড়ে আছে এইভাবে কেন? নাকি কেউ এখানে রেখে গেছে? তুমি আগে ধনী হও, তারপর আমি তোমাকে বলবো কিভাবে আমি এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারি। আর যখন তুমি আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করবে, তখন আমি তোমাকে তোমার বাবার সঙ্গে দেখা করিয়ে দেব। আমি জানি তিনি কোথায় আছেন। সেই দিনের জন্যে আমি বহু দিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিন্তু একটা কথা মনে রেখো, আমার সম্পর্কে যেন কাউকে কানে কানে কিছু বলা না হয়। যদি কেউ জেনে যায়, তাহলে তোমার পক্ষে তোমার বাবার সঙ্গে দেখা করা খুব কঠিন হয়ে যাবে। এই কথা শুনে রাজু আর এক মুহূর্ত দেরি করল না। সে বাক্সটা তুলে নিয়ে ধীরে ধীরে নিজের বাড়ির দিকে রওনা দিল। বাড়ি ফিরে এসে রাজু বাক্সটা একপাশে রেখে দিল। এমন সময় জমিদার আর তার স্ত্রী রাজুর জন্য খাবার নিয়ে এসে হাজির হলেন। একপাশে রাখা বাক্সটা দেখে জমিদার অবাক হয়ে রাজুকে জিজ্ঞেস করলেন, রাজু বাবা, এই বাক্সটা কোথা থেকে এলে? আর এর ভেতরে কি আছে? জমিদার প্রশ্ন শুনে রাজু কিছু বুঝে উঠতে পারল না। সে ভাবতে লাগল জমিদার সাহেবকে সে কি উত্তর দেবে। ঠিক তখনই জমিদারের স্ত্রী বাক্সটা খুলে ফেললেন। ভেতরে ঝলমলে দামি হীরা আর গয়না দেখে তিনি বিস্ময়ে বলে উঠলেন, রাজু বাবা, তোমার কাছে এত হীরা আর গয়না কোথা থেকে এলো? রাজু সব সত্যি বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার মনে পড়ল কোয়েলের সেই কঠিন সতর্কবাণী, যেখানে তাকে স্পষ্টভাবে বারণ করা হয়েছিল কাউকে কিছু না বলতে। তাই সে সত্য লুকিয়ে অন্য কথা বলল। মাসি, আমি জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম। কাঠ কাটতে কাটতে অনেক দূর চলে গিয়েছিলাম, আর তখনই সেখানে একটি গুহা দেখতে পেলাম। যখন আমি সেই গুহার ভেতরে ঢুকলাম, তখন সেখানে একটি বাক্স দেখতে পেলাম। আমি সেটি সেখান থেকেই তুলে নিয়ে বাড়ি নিয়ে এলাম। রাজু, তুমি এটা ঠিক করোনি। হতে পারে এগুলো সবই জওহরাত, বাদশাহর রত্ন। সম্ভবত তিনি এগুলো সেখানে নিরাপদে রেখেছিলেন। যদি এই কথা কোনোভাবে বাদশাহ পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তিনি আমাদের কঠোর শাস্তি দেবেন। সরপঞ্চের মনে গভীর ভয় বাসা বাঁধল। তিনি আবারও বললেন, যদি বাদশাহ জানতে পারেন যে কেউ তার সোনা চুরি করেছে, তাহলে তিনি কাউকে ছাড় দেবেন না। তার আগেই যদি কোনোভাবে এই খবর তার কানে যায়, আমাদের তৎক্ষণাৎ এই সোনা বাদশাহর কাছে পৌঁছে দিতে হবে। সরপঞ্চের কথা শুনে রাজুর মনে ঝড় উঠল। সে মনে মনে ভাবল, এখন জমিদারকে কিভাবে বলবো যে এগুলো বাদশার জহরাত নয়? এই সোনাগুলো তো আমাকে ওই কোয়েলই দিয়েছে। কিন্তু যদি আমি সত্যিটা বলি, তাহলে আমার পক্ষে নিজের বাবার সঙ্গে দেখা করা কঠিন হয়ে যাবে। আর আমার কাছে এই হীরা জওহরাতের থেকেও নিজের বাবার সঙ্গে দেখা করাটাই বেশি জরুরি। রাজুর কাছে তখন স্পষ্ট হয়ে গেল, এই ধন সম্পদের চেয়েও তার বাবাকে খুঁজে পাওয়াই তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। অবশেষে সে জমিদারের কথাই মানল। ঠিক আছে জমিদার সাহেব, আপনি যেমন বলছেন তেমনই হবে। আমরা এখনই এই বাক্সটা বাদশার কাছে দিয়ে আসি। এই কথা বলে রাজু বাক্সটা নিজের মাথায় তুলে নিল। তারপর সে আর জমিদার একসঙ্গে বাদশার উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই তারা বাদশার দরবারে পৌঁছে গেল। বাদশার সামনে বাক্সটা রেখে জমিদার মাথা নত করে বললেন, বাদশাহ সালামত, এই ছেলেটি আমার প্রতিবেশী। এটি জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল। সেখানকার একটি গুহায় সেই হীরা জহরাতের বাক্সটি পেয়েছে। আমাদের সন্দেহ হল হয়তো এটি আপনারই সম্পত্তি। তাই কোনো ভুল না করে আমরা এটি আপনাকে ফিরিয়ে দিতে এসেছি। এই সব কথা শুনে বাদশাহের মনে লোভ জেগে উঠল, কারণ সে খুব ভালো করেই জানত এই বাক্সটি আসলে তার নয়।
তবুও এত মূল্যবান হীরা ও জহরত চোখের সামনে দেখে তার মনে এক লোভনীয় ভাবনা জন্ম নিল। এই কথা মনে মনে ভেবে, এই হীরা জহরতগুলো আমার নয়, এটা আমি জানি, কিন্তু যখন ভাগ্যবশত এগুলো আমার হাতেই এসে গেছে, তখন আমি কেন এগুলো ছেড়ে দেব? বরং ভালো হবে এর বদলে এদের সামান্য পুরস্কার দিয়ে দিই, যাতে ওরা খুশি হয়ে যায় আর এই বিশাল ধন ভাণ্ডারও আমার কাছেই নিরাপদে থাকে। বাদশাহ মুখে বলল, হ্যাঁ, এই বাক্সটি আমারই, আমি এটিকে ওখানেই নিরাপদে রেখে দিয়েছিলাম, কিন্তু তোমরা দুজন সৎভাবে এই বাক্সটি আমার দরবারে এনে খুব ভালো কাজ করেছ। তোমাদের এই সততায় আমি অত্যন্ত খুশি, তাই তোমাদের উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। এই কথা বলেই বাদশাহ তার সৈন্যদের আদেশ দিল, সৈন্যরা, এই বাক্সটি এদের কাছ থেকে নিয়ে খাজানায় রেখে দাও। আর হ্যাঁ, এরা সততার প্রমাণ দিয়েছে, তাই আমার খাজানা থেকে এদের পুরস্কার হিসেবে কিছু অর্থ দিয়ে দাও, যাতে এরা খুশি হয় এবং অন্যদের জন্যেও একটি উদাহরণ হয়ে থাকে। বাদশার আদেশ অনুযায়ী সৈন্যরা রাজু ও সরপঞ্চের কাছ থেকে সেই বাক্সটি নিয়ে নিল। তার বদলে পুরস্কার হিসাবে তাদের কিছু অর্থ দেওয়া হলো। টাকাগুলো হাতে পেয়ে জমিদার খুব খুশি হলেন, কিন্তু রাজুর মনটা অস্থির হয়ে উঠল। সে ভালোভাবেই জানত বাদশাহ মিথ্যা বলছেন, তবুও সে কিছু বলতে পারল না, কারণ কোয়েল তাকে নিজের সত্য কথা প্রকাশ করতে কঠোরভাবে বারণ করেছিল। রাজু ভয় পাচ্ছিল, যদি সে সত্য কথা বলে দেয় তাহলে তার নিজের পিতার সঙ্গে দেখা করা কঠিন হয়ে যাবে, আর রাজুর কাছে ধন সম্পদের চেয়েও নিজের বাবার সঙ্গে দেখা করাটাই ছিল সবচেয়ে জরুরি। এই কারণেই সে চুপ করে রইল। কিছুক্ষণ পর রাজু ও জমিদার পুরস্কারের টাকা নিয়ে ধীরে ধীরে নিজেদের বাড়ির পথ ধরল। রাজু জমিদারের সঙ্গে তার বাড়িতে ফিরে এলো। বাড়ি পৌঁছে সে নিজের পাওয়া পুরস্কারের টাকাগুলো জমিদারের হাতে দিয়ে বলল, জমিদার সাহেব, এই টাকাটাও আপনিই রাখুন। আপনি সব সময় আমার দেখাশোনা করেছেন। আমি খুশি যে এই টাকা আপনার কাজে লাগবে। জমিদার কিছু বলার আগেই রাজু সেখান থেকে চলে গেল। পরদিন সকাল হতেই রাজু আবার জঙ্গলের দিকে রওনা দিল। অল্প সময়ের মধ্যেই সে জঙ্গলের সেই একই জায়গায় পৌঁছে গেল, যেখানে প্রথমবার তার কোয়েলের সঙ্গে দেখা হয়েছিল। ঠিক তখনই সেখানে একজন সাধু এসে উপস্থিত হলেন। সেই সাধু একটি বড় বটগাছের নিচে বসেছিলেন। রাজুকে দেখে তিনি জিজ্ঞেস করলেন, আরে বাবা, তুমি কে? আর এই জঙ্গলে কি করছো? আমি মোহনের ছেলে। আমি এই জঙ্গলে প্রায়ই আসা যাওয়া করি। এই কথা শুনে সাধু হঠাৎ চমকে উঠলেন। মুহূর্তের জন্য তার মুখের ভাব বদলে গেল, কিন্তু তিনি কিছুই বললেন না। নিঃশব্দে উঠে সেখান থেকে চলে গেলেন। সাধু চলে যেতেই কোয়েল উড়ে এসে সেখানে পৌঁছল। সে রাজুকে জিজ্ঞেস করল, ওই সাধু তোমাকে কি বলছিল? কিছুই না, সে শুধু জানতে চাইছিল আমি কে আর এখানে কি করছি। আমি তাকে বলেছি যে আমি মোহনের ছেলে আর এখানে আসা যাওয়া করি। ওই সাধু আসলে একজন ধোঁকাবাজ। সে শুধু সাধুর বেশ ধারণ করেছে, কিন্তু ভেতরে সে একেবারে শয়তান। তার সঙ্গে আমার কোনো কাজ নেই। আমার চিন্তা শুধু তোমাকে আর আমার পিতাকে নিয়ে। তুমি আমাকে বলো আমি কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারি। যদি তুমি আমাকে মুক্ত করতে চাও তবে আমার সঙ্গে চলো। এই কথা বলে কোয়েল রাজুকে একটি গুহার ভেতরে নিয়ে গেল। সেই গুহার ভেতরে একটি শিশিরে ভেজা কাঁচের বোতল পড়েছিল, যার ভেতরে ঝিলমিল করা এক রহস্যময় তরল ভরা ছিল। কোয়েল বলল, আগামীকাল পূর্ণিমার রাত, ঠিক মধ্যরাতে তোমাকে এই জায়গায় এসে চোখ বন্ধ করে এই বোতলটি ভেঙে দিতে হবে। বোতল ভাঙতেই এর ভেতরের প্রভাব থেকে আমি মুক্ত হয়ে যাব, আর তারপর আমি তোমাকে তোমার বাবা কোথায় আছেন সব বলে দেব। আমি কি এখনই এটা ভেঙে দেব? না, আগামীকাল পূর্ণিমার রাত।
এই বোতল তুমি শুধু আগামীকালই ভাঙতে পারবে। এই কথা বলেই সেই কোয়েল ডানা ঝাপটিয়ে উড়ে গেল, আর রাজুও ধীরে ধীরে নিজের বাড়ির দিকে রওনা দিল। কিন্তু রাজু জানত না, অন্যদিকে সেই সাধু গাছের আড়ালে লুকিয়ে এই দুজনের সব কথাবার্তা শুনছিল। কিছুক্ষণ পর সেও চুপি চুপি রাজুর পেছনে পেছনে চলতে লাগল। যখন রাজু নিজের বাড়ির কাছাকাছি পৌঁছালো, তখন হঠাৎ সে বুঝতে পারল সাধু এখনও তার পেছনেই আছে। রাজু থেমে গেল। সাধু কাছে এসে গম্ভীর স্বরে বলল, আমি নিজের চোখে দেখেছি তুমি ওই কোয়েলের সঙ্গে কথা বলছিলে। দেখো, তুমি এই কোয়েলকে ঠিকমতো চেনো না। এটা কোনো সাধারণ কোয়েল নয়। আমি সব জানি। হয়তো আপনি অনেক কিছু জানেন, কিন্তু ওই কোয়েল আমার বাবার ব্যাপারে জানে, আর আমি যে কোনো মূল্যে আমার বাবাকে ফিরে পেতে চাই। তোমার বাবা এখন এই দুনিয়ায় নেই। ওই কোয়েল তোমাকে ফাঁদে ফেলে নিজের অভিশাপ থেকে মুক্তি পেতে চায়। সাধু কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই রাজু তাকে ধাক্কা দিয়ে কঠোর স্বরে বলল, আরে সাধু মহারাজ, আমি সাধুদের সম্মান করি, কিন্তু তোমার মতো ভণ্ড সাধুদের নয়। মনে রেখো, এরপর আমি একটাও কথা সহ্য করব না। ভালো হবে চুপচাপ এখান থেকে চলে যাও। চলে যাও, নইলে তোমার জন্য ভালো হবে না। এই কথা বলেই রাজু সেখান থেকে সোজা নিজের বাড়ির দিকে চলে গেল। অন্যদিকে জমিদার আর তার স্ত্রী যখন ঘর থেকে বাইরে বেরোলেন, তখন তাদের নজর পড়ল সেই সাধুর ওপর। দুজনেই তার কাছে এগিয়ে গেলেন। জমিদার বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, আরে সাধু মহারাজ, আপনি এখানে কি করছেন? আমি রাজুকে সত্যটা বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে কিছুতেই শুনতে রাজি হলো না। ও এখন ওই কোয়েলকে অভিশাপ থেকে মুক্ত করতে চায়। যদি ওই কোয়েল নিজের অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়, তাহলে গ্রামে ভয়াবহ ধ্বংস নেমে আসবে। গ্রামের একজন মানুষও তখন জীবিত থাকবে না। হ্যাঁ, একদম ঠিক, কিন্তু রাজু এসব কথা শুনতেই রাজি নয়। সাধু মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি রাজুকে বোঝানোর চেষ্টা করি। এই কথা বলে জমিদার সোজা রাজুর বাড়ির দিকে গেলেন। বাড়িতে গিয়ে তিনি রাজুকে বললেন, রাজু, আমি কি শুনছি তুমি নাকি জঙ্গলে এমন এক কোয়েলের সঙ্গে দেখা করেছ যে মানুষের মতো কথা বলে? একবারও কি তোমার অদ্ভুত লাগেনি একটা কোয়েল মানুষের মতো কথা কিভাবে বলতে পারে? ও, তাহলে আপনি জেনে গেছেন। দেখুন জমিদার সাহেব, শুরুর দিকে আমার কাছেও এই সব কিছু অদ্ভুত লেগেছিল, কিন্তু এখন আর নয়। আর আমার পুরো বিশ্বাস এই কথাগুলো আপনাকে ওই সাধুই বলেছে। দেখুন জমিদার সাহেব, আমার পিতা 8 বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন, আর ওই কোয়েল জানে আমার পিতা কোথায় আছেন। আমি আর কিছু চাই না, আমি শুধু আমার পিতাকে ফিরে পেতে চাই। আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই। বেটা, তুমি তোমার পিতার সম্পর্কে কিছুই জানো না। হ্যাঁ, আমি জানি না, একেবারেই জানি না, কারণ আপনি কখনো আমাকে কিছু বলেননি, গ্রামবাসীরাও কিছু বলেনি। তাহলে আমি কিভাবে জানতাম? এখন আমি কার কথাই বিশ্বাস করব বলুন? আমার শুধু ওই কোয়েলের কথাতেই বিশ্বাস আছে। আর আগামীকাল পূর্ণিমার রাত, আগামীকালই আমি ওই কোয়েলকে অভিশাপ থেকে মুক্ত করে দেব, আর ওই কোয়েল অভিশাপ থেকে মুক্ত হয়ে আমাকে আমার পিতার সঙ্গে মিলিয়ে দেবে। এই কথাগুলো বলেই রাজু রাগে ঘর থেকে বেরিয়ে গেল। রাজু, আমার কথা শোনো। থামো, থামো। জমিদার বারবার ডাকলেন, কিন্তু রাজু একবারও পেছনে তাকালো না। সে ঘর থেকে বেরিয়ে গেল। সে আর কোনো কথা শোনেনি এবং বাড়ি থেকে বেরিয়ে গেল। জমিদারও বাড়ির বাইরে এলেন এবং সাধুও বাড়ির বাইরেই দাঁড়িয়েছিলেন। জমিদার সাধুকে বললেন, রাজু কোথায় গেল তা আমরা জানি না। এখন আমাদের কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং জঙ্গলে গিয়ে রাজুকে বোতল ভাঙা থেকে আটকাতে হবে। পরের রাতে সাধু জমিদারকে সঙ্গে নিয়ে জঙ্গলে সেই গুহার কাছে গেলেন এবং বললেন, এই সেই গুহা যেখানে সেই বোতলটি পড়ে আছে, যার ভেতরে ডাইনি কোয়েলের শক্তি বন্দী রয়েছে। রাজু অবশ্যই এখানে আসবে। চলো আমরা এক পাশে লুকিয়ে থাকি। এই কথা বলে দুজনেই গুহার একপাশে লুকিয়ে পড়লেন। ঠিক সেই সময়ে রাজু সেখানে এসে পৌঁছালো। রাজুকে দেখে কোয়েল উড়ে এসে তার কাছে এলো এবং বলল, এখানে সাধু আর জমিদার এসেছে। ওরা গুহার একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে।
ওরা তোমাকে এই বোতল ভাঙতে বাধা দেবে, কিন্তু তুমি ওদের কথা শুনবে না। যদি তুমি ওদের কথা শোনো, তাহলে তুমি কখনোই তোমার বাবার সঙ্গে দেখা করতে পারবে না। না, আমি ওদের কথা মানব না। ঠিক আছে, তাহলে এখনই যাও। ওই বোতলটা তুলে নিয়ে এসো আর সেটাকে ভেঙে দাও। রাজু তাড়াতাড়ি গুহার ভেতরে ঢুকে পড়ল এবং সেই বোতলটা তুলে আনল। যেই না সে বোতলটা ভাঙতে গেল, ঠিক তখনই সাধু আর জমিদার সেখানে এসে হাজির হলেন। রাজু, থামো, এই বোতলটা ভেঙো না। তুমি খুব বড় ভুল করতে যাচ্ছ। না, আমি কোনো অবস্থাতেই আমার বাবার সঙ্গে দেখা করতে চাই। রাজু, মন দিয়ে শোনো, এই কোয়েল কোনো সাধারণ পাখি নয়, এটা আসলে এক ডাইনি। আজ থেকে 10 বছর আগে, যখন তুমি ছোট ছিলে, এই ডাইনি পুরো জঙ্গলের ওপর দখল কায়েম করেছিল। যেই ভুল করে এই জঙ্গলে ঢুকতো, সে আর কখনো ফিরে আসতো না। তখন তোমার বাবা আর আমি মিলে ঠিক করেছিলাম একে থামাতেই হবে। আমরা সাধু মহারাজের কাছে উপায় জানতে চেয়েছিলাম। তিনি বলেছিলেন, এই অভিশাপ শেষ করতে হলে, তোমাদের দুজনকেই এই অভিশাপ কাটাতে হলে, জঙ্গলের পাশের কুয়োতে একজনকে নিজের প্রাণ দিতে হতো। তোমার বাবা সাহসের সঙ্গে এগিয়ে এসেছিলেন এবং নিজেই সেই বলিদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি কুয়োতে ঝাঁপ দিয়েছিলেন, আর সাধু মহারাজ সেই ডাইনির সব শক্তি একটি বোতলের ভেতর বন্দি করে দেন এবং তাকে কোয়েলে রূপান্তরিত করেন। এইভাবে জঙ্গলটি নিরাপদ হয়ে যায়। কিন্তু এই কথা আমরা কাউকেই বলিনি। গ্রামের লোকেরা কিছুই জানত না। এই সত্যটা শুধু আমার আর সাধু মহারাজেরই জানা ছিল। এই কারণেই আমরা তোমাকেও কখনো বলিনি। কিন্তু যদি তুমি এই বোতলটা ভেঙে দাও, তাহলে সে আবার তার আসল রূপে ফিরে আসবে। এটা তার একটা চাল মাত্র। মিথ্যে কথা বলছে। সত্যিটা সেটাই যা আমি বলছি। আমি যদি কোনো চাল দিতাম, তাহলে আমি তোমার সাহায্য করতাম কেন? গ্রামের লোকেরা কি কখনো তোমার সাহায্য করেছে? না। ধন সম্পদ, হীরা মুক্তা সব আমি তোমাকে দিয়েছি। এখন আমি তোমাকে তোমার বাবার সঙ্গেও মিলিয়ে দিতে চাই। সে বিভ্রান্ত হয়ে পড়ল এবং সেই বোতলটা মাটিতে ছুঁড়ে ফেলে ভেঙে দিল। হঠাৎ করে সেই কোয়েলটি এক ডাইনির রূপ ধারণ করল। ডাইনি বলল, রাজু, তুমি আমার কাজটা অনেক সহজ করে দিলে। এখন আমি মুক্ত, আর এখন তোমাদের সবার সর্বনাশ শুরু হলো। আজ আমি তোমাদের মধ্যে কাউকেই জীবিত ছাড়ব না। রাজু, তুমি খুব বড় ভুল করে ফেলেছ। এখন এই ডাইনি কোনো অবস্থাতেই আমাদের কাউকেই বাঁচতে দেবে না। আমাকে ক্ষমা করে দিন জমিদার সাহেব, আমি ওর প্ররোচনায় পড়ে গিয়েছিলাম। এখন কি আর কোনো উপায় নেই? একটাই উপায় আছে। আমাদের সবাইকে এখনই সেই কুয়োর কাছে যেতে হবে। এই কথা বলে তিনজনেই কুয়োর দিকে দৌড়ে চলল, আর ডাইনিটাও তাদের পিছু পিছু ছুটে এলো। কুয়োর কাছে পৌঁছে সাধু বললেন, যদি তোমরা এই ডাইনির হাত থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমাদের দুজনের মধ্যে একজনকে এই কুয়োতেই ঝাঁপ দিয়ে নিজের প্রাণ উৎসর্গ করতে হবে। সাধুর কথা শুনে রাজু সঙ্গে সঙ্গে বলল, এই বিপদ আমি নিজেই ডেকে এনেছি, তাই এর থেকে মুক্তিও আমিই এনে দেব। এই কথা বলে রাজু কুয়োর মধ্যে ঝাঁপ দিল এবং নিজের প্রাণ উৎসর্গ করল। সাধু সঙ্গে সঙ্গেই ডাইনিটাকে আবার একটি কোয়েলের রূপে পরিবর্তন করে দিলেন, কিন্তু এবার তার মানুষের মতো কথা বলার শক্তিও আর রইল না। জমিদার রাজুর চলে যাওয়ায় খুব কষ্ট হয়েছিল, কিন্তু তিনি আর কী বা করতে পারতেন। তাই তিনি বাড়ি ফিরে এলেন এবং ধীরে ধীরে আবার স্বাভাবিক সুখের জীবন কাটাতে লাগলেন। কেমন লেগেছে বন্ধুরা? কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর একটা লাইক করবেন। অনেক কষ্টে বানানো এই গল্প।